পরিবেশন করার জন্য এই পর্যায়ে আমাদের সামনে সৌজন্যমূলক বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ খোরশেদ আলমকে, বিশিষ্ট ব্যবসায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি। রব্বুল ইজ্জত আজকে আমাদের এই পরীক্ষার ফলাফল, ইসমাইল মজিনা মাদ্রাসার পরীক্ষার ফলাফল এবং অভিভাবক সমাবেশে অভিভাবক সহ উপস্থিত হওয়ার সময় যে সুযোগ করে দিয়েছেন মহান রব্বুল ইজ্জত দরবারে আবার মত শিরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বেশিরভাগ দরুদ ও সালাম প্রেরণ করেছি বিশ্ব মানবতার মহান প্রেসিডেন্ট, মহান পথ প্রদর্শক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সাদাকাল্লাহু আল-আযীম। আল্লাহ তাআলা রাসূল হাদিস শরীফে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে যদি চীন দেশেও যাওয়া হয়, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শেখায় সে উত্তম। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম হিসেবেই কবুল করেছে। যে মাদ্রাসায় ছাত্র দিয়েছেন, এই ছাত্র যতদিন মাদ্রাসায় বা ছাত্রী যতদিন মাদ্রাসায় ইলম অর্জনের জন্য আসবে, মায়ের এবং পিতার প্রতিটি কদমে কদমে একটা হলো সওয়াব এবং গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যখন ওই ছেলে আপনি আমি মারা যাওয়ার পর আমার আপনার জন্য দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ তাআলা দরবারে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা অব্যর্থভাবে কবুল করে। একজন মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, যে তিনজনের দোয়া আল্লাহ তাআলা অব্যর্থভাবে কবুল করে। যারা মজলুম, এদের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে। তাহলে আপনারা অনেক ভালো, অনেক দামি। কিন্তু দেখতেছি আমরা আজকে হয়তো ইসমাইল মর্জিনা মাদ্রাসা, আপনারা দেখলেন চিন্তা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করতেছে সবচেয়ে বেশি রেজাল্ট করে ভর্তি পরীক্ষার মাদ্রাসা ছাত্ররা, ঠিক কিনা? এরা সব দিকেই চতুর, বাংলা, ইংরেজি, আরবি এবং অঙ্কে সব দিকেই চতুর। কেন? আল্লাহ তাআলার রাস্তায় এরা যাওয়া আসি করে, আল্লাহ তাআলার রহমত তখন তাদের ছায়া, আল্লাহ তাআলা নূরের পর ভেসে দেয় মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাদ্রাসা যাওয়া আসির সময়। ইসমাইল মর্জিনা মাদ্রাসা ভাই অধ্যক্ষ মকবুল ভাই অনেক পরিশ্রম করে নিজে হাতে গড়া এই মাদ্রাসা অনেক ছোট থেকে তিল তিল করে আজ অনেক বড় হয়ে গেছে। আগামীতে আরো বড় হবে আশা করি। এই জন্য যে ভাই নিজে ছাত্রছাত্রীদের দেখাশোনা করে, অভিভাবকের সঙ্গে কথা বলে এবং পরীক্ষার রেজাল্ট খারাপ হলেও আপনাদের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে মত প্রকাশের একটা স্বাধীনতা রাখছে। আজকে সেই স্বাধীনতা আপনাদের, আমিও একজন অভিভাবক হয়ে আছি, কিন্তু ভাগ্য করে ভাই আমাকে এখানে অভিভাবকের কাতারে না দাঁড়ায় একটা বক্তার কাতারে দাঁড় করেছে। যাই হোক, আমি অভিভাবক হিসেবে আছি আপনাদের সাথে। আমিও কিছু প্রশ্ন নিয়ে আসছিলাম, কিন্তু হয়তো সময় হবে না। তারপরে আমি বলতেছি, ভাই অনেকগুলো কাজ করতেছে বাচ্চাদের এখান থেকে ভালো শিক্ষা নিয়ে বড় বড় মাদ্রাসায় গিয়ে আরো বড় উচ্চ শিক্ষা অর্জন করে বড় বড় দেশের বিভিন্ন স্থানে তারা স্থান অধিকার করবে এবং মা বাবার জন্য মুখ উজ্জ্বল করবে। ভাইয়ের প্রশংসা হবে, মাদ্রাসার নাম হবে, এটাই বড় আশা ভাইয়ের জীবনে। আল্লাহ তাআলা এই আশাটা প্রতিফলিত হওয়ার তৌফিক দান করুক। আমি ভাইয়ের কাছে একটা প্রশ্ন করবো। আমি আমার ছেলের রেজাল্ট কালকে দেখলাম, রেজাল্ট খুব একটা ভালো না। তারপরে ভাইকে বলবো আপনি নিজে আরো বেশি তদারকি করার চেষ্টা করবেন। স্যার কেমন পড়াচ্ছে, আপনি ছাত্র কেমন আশা দাওয়া করতেছে, বা তাদের ক্লাসে পড়াশোনা না হলে কি শাস্তি বা পানিশমেন্টের ব্যবস্থা হয় নাকি না ওই অবস্থায় রেখে দেয়, এই অভিযোগটা আমার ভাইয়ের কাছে জানার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসায় ছাত্র ছাত্রী দেওয়ার আরো সৌভাগ্য দান করুক। যারা দিছি তারা আর কোনো যেন মাদ্রাসা ছাড়া অন্তত যে পর্যন্ত ক্লাস এখানে আছে এর বাইরে এখানে শেষ না পর্যন্ত অন্য জায়গায় না যাওয়ার জন্য আমি আপনাদের কাছে অভিভাবকদের আহ্বান জানাই। আর আমাকে এখানে সময় দেওয়ার জন্য ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শ্রদ্ধেয় অভিভাবককে। এই মুহূর্তে আমাদের সামনে একজন নিয়ে আসছেন আব্দুল মাদ্রাসার ইংরেজি শিক্ষক মোহাম্মদ আনিফুদ্দিন। তাকে আমি তার আম বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলেও তুমি
হয় এত সুন্দর, না জানি তাহলেও তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়াই হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়াই হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলেও তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলেও তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলেও তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলেও তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষেরই বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষেরই বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলেও তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলেও তুমি কত সুন্দর, কত সুন্দর। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ মাসুদকে, সজীব গ্রুপ অফ কোম্পানি, সাইমন বিন মাসুদের অভিভাবক, কেজি শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম। মর্জিনা ইসমাইল মডেল মাদ্রাসা পরীক্ষা ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ উপস্থিত সম্মানিত অধ্যক্ষ মহোদয় স্যার এবং শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক ও ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সবার সম্মুখে উপস্থিত হয়েছি, আসলে খুব ভালো লাগতেছে যে আমি ফার্স্ট আপনাদের এই মাদ্রাসায় প্রিন্সিপাল সাহেব উদ্যোগে যে সমাবেশ
উনি বলছে যে দুইটি কথা বলার জন্য। আমি নিজেই নার্ভাস ফিল করতেছি এই কারণে যে এখানে অনেক জ্ঞানী লোক আছে, ওনাদের সম্মুখে কি বলতে যায়, কি বলা হয়। যা হোক, এই মাদ্রাসার The Bluetooth device is winding down. হ্যালো, মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি করানো হয়েছিল 2023 সালে। যে যার মাধ্যমে আসছিলাম, রমজান স্যারের মাধ্যমে আসছিলাম, ওনার বাচ্চারা এখানে উপস্থিত আছে। উনি আমাকে বলছেন যে আমার মেয়েকে দিছি আপনাদের। তো আমি দেওয়ার পরে দেখলাম যে আসলে প্রিন্সিপাল স্যার যে বাচ্চাদেরকে এত টেক কেয়ার করে, না দেখলে আসলে বোঝা যায় না। যখন যেখানে দেখা হয়, আমি আমার বাচ্চাকে নিয়ে অনেক সময় বাইরে যখন হাঁটি বা মসজিদে আসি, ওনার সাথে দেখা হলে উনি এত আন্তরিকতার সাথে বাচ্চাকে যে খোঁজ খবর নিচ্ছেন, এটাই হচ্ছে সর্বপ্রথম আসলে সবচেয়ে বড় পাওনা। যে উনি যে ব্যস্ত লোক, ব্যস্ত থাকার পরও বাচ্চার পড়ালেখা, দুষ্টামি কি করে না করে, টাইম টু টাইম সব কিছু উনি মেনটেন করে আসতেছে। এখনো আজকে আমি যখন মাদ্রাসায় আসতেছি, আমার বাচ্চা জিজ্ঞেস করতেছে যে বাবা আমি যাব। আমি কই আজকে তো তোমাদের কিছু না গার্জিয়ানদের জন্য, তো তুমি থাকো। কয় যে প্রিন্সিপাল স্যার না যাইলে যদি বকা দেয়, বুঝছেন? তার মানে কি, সে প্রিন্সিপাল স্যার যে সমমত তাদেরকে খোঁজ খবর নিচ্ছে, এর জন্য তারা সব সময় এত একটু ভয়ভীতিতে থাকে। তো এটা অন্য মাদ্রাসায় কতটুকু আছে কিনা তা জানি না, আমি তো পাঁচটি দিয়েছি। তবে আমার দৃষ্টিতে মনে হয় এরকম উনার মতন উদাসীনতা অন্য কোথাও আছে কিনা আমার মনে হয় না। যা আমরা আশা করি প্রত্যেকে আমার জায়গাতে, আমি যেরকম আমার সন্তানকে আমি মাদ্রাসা দিছি, মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য হয়েছে একমাত্র ছেলে আগে সন্তান যখন তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে সে ভালো ব্যবহার করতে পারে, সে পড়া হলো, উচ্চশিক্ষিত হলো, যদি ব্যবহারে ভালো না করতে পারে তাহলে তো এই পড়ার কোনো দাম নাই। সর্বপ্রথম তাকে হইতে হবে মানুষ। মানুষ হইতে হলে তাকে কি করতে হবে? জ্ঞানের আলো। জ্ঞানের আলো কিন্তু স্কুলেও আছে, মাদ্রাসা আছে, কিন্তু মাদ্রাসাতে যে পরিমাণ তারা একটা নমনীয়তা, ভদ্রতা থাকে, কিন্তু স্কুল কলেজে ওইরকম নমনীয়তা নাই। তো আমরা চাবো সবাই আমাদের সন্তানকে সর্বপ্রথম ভদ্রতা, নম্রতা শিখাতে হলে মাদ্রাসায় দিতে হবে। যা আমি বেশি কিছু কথা আর বলবো না, এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অভিভাবক সমাবেশের প্রধান অতিথি মঞ্জুরুল হক সরকার, প্রিন্সিপাল, নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজ, সাবগ্রাম, বগুড়া। স্যারকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আজকে ফলাফল এবং অভিভাবক সমাবেশের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমার ছোট ভাই জনাব মুখলেসুর রহমান বকুল, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমার সামনে অভিষ্ট সম্মানিত অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। তো আমি সালাম দিলাম কিন্তু জবাবটা কিন্তু আমি ওইভাবে পাইনি। আবার একটু সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা সামনে বসে রয়েছি এবং আমরা যারা আপনাদের সামনে কথা বলছি, আমরা একজন সন্তানের মা এবং বাবা। আপনাদেরও একজন সন্তানের মা, আমি ঠিক তদ্রূপ একজন সন্তানের বাবা। একজন মা এবং বাবার জন্য আল্লাহর অনেক নিয়ামতের মধ্যে আমার সন্তান এটা সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। কি মনে করেন? আমার কথা একটু জবাব দেবেন। এই যে আমাদের সন্তান, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের শ্রেষ্ঠ নিয়ামত, এই কথার সঙ্গে কি আপনারা একমত? কারণ আজকে যাদের সন্তান নেই, তারা একটা সন্তানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা খরচ করছেন এবং দেশে এবং বিদেশে তারা চিকিৎসা করছেন শুধু একটি মাত্র সন্তানের মুখে মা এবং বাবা ডাক শোনার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে তো তাদের মতো না করে আমাদের সন্তানদের মুখে মা এবং বাবা ডাক শোনার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, এই সন্তানরা আল্লাহর পক্ষ থেকে যেমন আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, পাশাপাশি এই সন্তানরা আমাদের নিকট বিরাট আমানত। আমানতটা আমরা বুঝি যে আপনার কাছে যদি আপনার পরিচিত কোনো ব্যক্তি কোনো জিনিস রেখে যান, 10,000 টাকা রেখে যান বা 1 ভরি সোনার একটা গহনা রেখে যান, যে আমি একটু বাইরে যাচ্ছি, 1 মাস 2 মাস 6 মাস পরে আসবো, আমি আসার পরে এটা দিবেন। আমানত হলো এই যে 1 ভরি সোনার চেইন অথবা 10,000 টাকা আপনার কাছে রেখে গেলেন, 6 মাস পরে এসে যখন তার দেওয়া আমানত আপনার কাছে চাইবে, তখন ওই আমানত যেভাবে আপনাকে দিয়েছিল সেইভাবেই তাকে যদি আপনি ফেরত দিতে পারেন, তাহলে আমানতদারির আমানত রক্ষা হবে। তো আল্লাহ আমাদেরকে দিয়েছে সন্তান, এরা আমানত। এই আমানতের যদি আমি খেয়ানত করি, তাহলে পরকালে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে যে তোমাকে আমি, তোমার সন্তানকে আমি নিয়ামত হিসেবে, আমানত হিসেবে তোমার কাছে আমি দিয়েছিলাম, কিন্তু এই আমানতদারিটা তুমি রক্ষা করতে পারো নাই। এটা দেখে গেল মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এবং দুনিয়াতেও যদি এই আমানতের নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে এই সন্তান দ্বারা আমাকে লাঞ্ছিত হতে হবে, এই সন্তান দ্বারা আমাকে অবমানিত হতে হবে, এই সন্তান দ্বারা আমাদেরকে বৃদ্ধ আশ্রমে জীবনের শেষ বয়সে আশ্রয় নিতেও হতে হবে। এইরকম আমরা অনেক উদাহরণ দৃষ্টান্ত আমরা বাংলাদেশের ইতিহাসে আমরা দেখছি। এখন একজন মা হিসাবে এই সন্তানের আমানত কিভাবে রক্ষা করা দরকার? আজকে আমি আপনাদের থেকে একটা প্রশ্ন করি, যে আমাদের ইংরেজি বিভাগের শিক্ষক স্যার উনি বলেছেন যে এই সন্তানকে আপনারা স্কুলে কেন দিয়েছেন? বলেন কেন দিয়েছেন? একটু বলেন কেন দিয়েছেন এই সন্তানকে স্কুলে? জ্ঞান অর্জনের জন্য। আসলে এই জ্ঞান অর্জন কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে আমরা বাড়ি বসে থেকে ইউটিউব দেখে, বাড়িতে প্রাইভেট টিউটর রেখে আমরা কিন্তু এই জ্ঞানটা তাদেরকে দিতে পারি।
কিন্তু তারপরেও কিন্তু কেন এইরকম প্রতিষ্ঠান গড়ে উঠেছে? সরকার কোটি কোটি টাকা খরচ করে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলছেন। কারণ শিক্ষা, বাড়িতে শিক্ষা লাভ করা যায় না। বাড়িতে যে শিক্ষা লাভ করা হয় সেটা হলো অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, আর প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য আপনাকে মাদ্রাসা আসতে হবে। আজকে আমার সন্তান একটি বীজ যখন আমরা মাটিতে রোপণ করি, ওই বীজের মধ্যে কি আছে এটা ততক্ষণ পর্যন্ত দেখা যায় না, যখন ওই বীজটা মাটিতে রোপণ করার পরে আমরা সার দিয়ে বীজ অঙ্কুরিত হয়, এরপরে বড় হয়, এরপরে সেখানে ফুল ফুটে ফল হয় এবং মানুষকে ছায়া দেয়, মানুষকে অক্সিজেন দেয়। কিন্তু যদি আমরা সঠিক সাহায্য পরিচর্যা যদি না পাওয়া যায়, তাহলে ওই বীজের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে, এই প্রতিভা কি বিকশিত হওয়ার কোনো সুযোগ পাবে? ওই গাছে কি ফল ধরবে? ওই গাছে কি ফুল আসবে? ফুল আসবে না। আমার সন্তান, আপনার সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ গ্রহণ করে, এই সন্তানের মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে, এই প্রতিভাগুলো একজন বাগানের মালির মতো আমাকে লালন পালন করে তাকে বড় করতে হবে। আর যদি লালন পালন পরিচর্যা যদি আমি না করি, ওই গাছ যেরকম শুকিয়ে যাবে, ফল ধরবে না, তেমনি আমার সন্তানের ভবিষ্যৎ জীবনটাও শুকিয়ে যাবে, কোনো লাভ হবে না। সুতরাং আমরা যারা শিক্ষক, আমাদের শিক্ষকদের কাজ হলো যে মায়ের পেট থেকে একটা ধাত্রী যেমন তার সন্তানকে সুন্দর করে টেনে বের করে নিয়ে আসে, পৃথিবীর আলো দেখায়, আমরাও শিক্ষকরা তেমনি একটি সন্তানের মধ্যে যে জ্ঞান রয়েছে, যে প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলো আমরা বের করে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি। সম্মানিত অভিভাবক বন্ধু বৃদ্ধ, আজকে তাহলে আপনারা এখানে আপনাদের সন্তানকে পাঠিয়েছেন শুধু জ্ঞান অর্জনের নয়, আরো কিছু বিষয়ের জন্য। এগুলো আমি পরে আলোচনা করছি। শুধু একটা কথা আপনাদেরকে বলবো যে এই এলাকার মানুষের জন্য এই প্রতিষ্ঠানটা একটা বড় নিয়ামত। এই প্রতিষ্ঠানটা একটা বড় নিয়ামত। এই এলাকার মানুষের জন্য আমাদের মুখলেসুর রহমান ভাই একটি বড় নিয়ামত। কারণ আমার ৪৫ বছর শিক্ষকতার জীবনে আমি শত শত প্রতিষ্ঠানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। শত শত প্রতিষ্ঠানের অভিভাবকদের সামনে কথা বলার সুযোগ আমার হয়েছে, ছাত্রদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। কিন্তু মুখলেসুর রহমান মুকুল ভাই উনি একজন গবেষক, উনি একটা গবেষক। উনি রাত দিন ২৪ ঘন্টায় গবেষণা করেন যে কিভাবে আমার সন্তানের ভিতরে যে সত্য প্রতিভাগুলো রয়েছে, এই প্রতিভাগুলো বিকাশ করা যাবে, কিভাবে একজন ভালো মানুষ তৈরি করা যাবে। কারণ আমি একজন বাবা হিসাবে, আপনি একজন মা হিসাবে, আমার সফলতা ব্যর্থতা কোথায়? আমার সফলতা এটা নয় আমার ছেলে বিসিএস ডিগ্রিধারী বড় প্রশাসনিক কর্মকর্তা। আমার মা হিসাবে, আমার বাবা হিসেবে সার্থকতা এটাকে নয় যে আমার ছেলের জন্য 10 তলা বাড়ি করে রেখে গেলাম, গাড়ি করে রেখে গেলাম। এটা আমার জীবনের সফলতা নয়। আমার জীবনের সফলতা হলো আমার ছেলেকে মৃত্যুর সময় আমি ইমানের অবস্থায় রেখে যেতে পারলাম কিনা, একজন ভালো মানুষ হিসেবে আমি তৈরি করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলাম কিনা। এটি হচ্ছে একজন বাবা হিসেবে, মা হিসাবে আমার জীবনের সফলতা। যদি তা না পারি তাহলে এটা আমার জীবনের ব্যর্থতা। আজকে আমার এবং আপনার এই সন্তানের স্বপ্নের ফসল, আমার এবং আপনার সন্তানগুলো আমার স্বপ্নের ফসল। আমার যত শ্রম, আমার যত চেষ্টা, আমার যত কষ্ট, সবকিছুই আমার সন্তানকে ঘিরে, ঠিক কিনা বলেন? সবকিছু আমার সন্তানকে ঘিরে। সুতরাং আপনার সন্তান যাতে একটা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে,
ওঠে। সেই জন্য মুকুল ভাই এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শুধু বগুড়া জেলা কেন, বগুড়া জেলার বাইরেও আমি দেখি নেই যে একজন পরিচালক, একজন প্রিন্সিপাল এত পড়াশোনা করেন এবং ছাত্রদের, শিক্ষকদেরকে প্রতি শনিবারে তারা প্রশিক্ষণ দেন কিভাবে বাচ্চাদেরকে ভালো মানুষ তৈরি করা যাবে। তার 24 ঘন্টা শুধু এর নিয়ে গবেষণা করেন। এবং আমি নিজেও একটা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। আমার কলেজেও এত বই নাই, শুধু শিক্ষামূলক বই, যে বইগুলো মুকুল ভাইয়ের পাঠাগারে আমি দেখেছি, যে অন্য কোনো নভেল নাটকের বই না, শুধু বাচ্চাদেরকে কিভাবে লেখাপড়া শেখানো যাবে, শুধু শিক্ষা এবং গবেষণামূলক বই রয়েছে। একটা মানুষ কিভাবে ভালো মানুষ তৈরি করা যাবে এটা নিয়ে সে পড়াশোনা করেন। আমিও এসে তার কাছ থেকে বই নিয়ে যাই, আমাকে অনেক বই গিফট করেন, আমি পড়ে আবার বইগুলো তাকে দিয়ে যাই। সুতরাং আজকে যারা আপনাদের সন্তানকে প্রতিষ্ঠানে দিয়েছেন, আপনারা ধন্য, আপনারা ধন্য। আপনারা এই যে একটা অভিভাবকের অনুভূতি শুনলাম যে আমার বড় ছেলেকে আমি না দিয়ে ভুল করেছি, উনি অনেক কষ্ট থেকে বলেছেন বলে তার চোখ দিয়ে পানি বের হয়েছে। সুতরাং আপনারা এমন একটি প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আপনাদেরকে আদায় করতে হবে। পাশাপাশি আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা রয়েছে, আপনাদের দায়িত্ব হবে তাদের সন্তানদেরকেও এই প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়ার জন্য। যদি এই কাজটা করেন তাহলে এটা সাদকা জারি হবে। কারণ আপনার দাওয়া যদি একটা সন্তানকে, আর একটা মা বাবার সন্তানকে যদি এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন, সে যদি এখানে ঈমান আখলাক এখানে শিখতে পারে, এখানে ইসলামী আচরণ শিখতে পারে, একজন ভালো মানুষ হিসেবে যদি এখান থেকে বের হয়ে যেতে পারে, তাহলে এই সবটা আপনার সাদকা জারি হিসেবে মৃত্যুর পরেও আপনার আমল নামে এটা পৌঁছিত থাকবে। সুতরাং আপনারা যেমন আপনাদের সন্তানকে প্রতিষ্ঠানে ভর্তি করাইছেন, তেমনি অন্য বাবা মাদেরকেও, সন্তানদেরকেও এখানে ভর্তি করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আজকের অনেক অভিভাবক এই যে আমার সন্তানকে নিয়ে যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণ হবে যখন আপনি যে প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিয়েছেন, এই প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবক আমাদের যৌথ চেষ্টার মাধ্যমে আমি আমার সন্তানকে আমার স্বপ্নের জায়গায় আমি পৌঁছাতে পারবো। কিন্তু যদি আমি মনে করি যে আমার সন্তানকে ওই মর্জিনা মডেল স্কুলে দিয়েছি, প্রিন্সিপাল খুব যত্ন করেন, দ্যাট ইজ এনাফ, না, এটা না। বরং এই সন্তানকে স্কুলে পাঠানোর পরে আপনাকে নিয়মিত রুটিন মাফিক আপনাকে প্রতিষ্ঠানের সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে আপনার সন্তানের সাথে। আজকে মুকুল ভাই বললেন 300 অধিক অভিভাবক এখানে আসার কথা ছিল, কিন্তু আবার মনে হয় অনেক অভিভাবক আসতে পারেন নাই, হয়তো তাদের ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। কিন্তু আজকে এখানে যে মূল্যবান কথা এখানে বলা হচ্ছে, অতিথিবৃন্দরা বলছেন, এই কথা থেকে তারা বঞ্চিত হলেন, এই কথাগুলো শোনার সুযোগ তাদের হলো না। সুতরাং আপনাদেরকে যখন অভিভাবক সমাবেশ রাখতে হবে, আমি মুকুল ভাইকে বলেছি যে কেন অভিভাবক সমাজে উপস্থিত না হলে 5 নাম্বার কাটতে হবে, কারণ অভিভাবক সমাবেশে আসা এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, আমার দায়িত্ব বোধ থেকে অভিভাবক সমাজে আমাকে আসতে হবে। কারণ অভিভাবক সমাবেশ প্রতিদিন হয় না, হয়তো আপনার রেজাল্টকে সামনে রেখে আপনার অভিভাবক সমাবেশ হয়, বছরে হয়তো 2টা বা 2টার অধিক, 3টা 4টার বেশি অভিভাবক সমাবেশ করা সম্ভব হয় না। কিন্তু এই অভিভাবক সমাবেশগুলোতে আপনাদের সন্তান সম্পর্কে, তার লেখাপড়া সম্পর্কে বা আপনাদের মূল্যবান পরামর্শের জন্য এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়ে থাকে। সুতরাং প্রত্যেকটা অভিভাবক সমাবেশে শুধু নাম্বার কাটবে বিধায় আমি উপস্থিত হব এটা নয়, বরং এটা আমার একটা দায়িত্ব। এই দায়িত্ব অনুভূতি নিয়ে প্রত্যেকটা অভিভাবক সমাবেশে আমাদের উপস্থিত হতে হবে।
সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি স্কুলে আমরা সন্তানদেরকে পাঠাই 6টা কারণে। একটা কারণ আপনারা বলেছেন জ্ঞান অর্জনের জন্য, দ্বিতীয় হলো শৃঙ্খলা শেখার জন্য। এই বাচ্চা যখন স্কুলে আসবে, এই স্কুলের যে একটা শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা রয়েছে, এই শৃঙ্খলা তারা শিখবে, যে শৃঙ্খলা বাড়িতে শেখার কোনো সুযোগ নেই। সুতরাং শৃঙ্খলা শেখার জন্য, নিয়ম শৃঙ্খলা শেখার জন্য নিয়মে ঘন্টা পড়বে, স্যারেরা যাবে, আবার স্যারেরা ক্লাসে ঢুকবে, অ্যাসেম্বলি হবে, মানে একটা রুটিন মাফিক যেমন এই স্কুলটা পরিচালিত হয়, এই সুশৃঙ্খল এটা এই বাচ্চারা স্কুলে এসে শিখবে। দ্বিতীয় হলো চরিত্র গঠনের জন্য, ভালো মানুষ তৈরি করার জন্য, চরিত্র, তার আচার আচরণ কি হবে, তার ম্যানার কি হবে, তার শিষ্টাচার কি হবে, এটা শেখার জন্য স্কুল প্রয়োজন। এরপরে সামাজিকতা, এখানে আমাদের 300 ফ্যামিলির থেকে এখানে স্টুডেন্টরা স্কুলে পড়ে। সুতরাং একজন বন্ধু, একজন সহপাঠীর সাথে তার কিভাবে আচরণ হবে, কিভাবে তাকে ভালোবাসতে হবে, তার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এই সামাজিকতা শিক্ষা এই শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়। এরপরে একজন সন্তানের মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে, এই প্রতিভা বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানকে পাঠিত হয়। সর্বশেষ হলো আমার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আমার সন্তানকে আমি প্রেরণ করি। সুতরাং এই স্কুলে পাঠানোর পরে আপনাদেরকে নিয়মিত খোঁজখবর রাখতে হবে এবং বাসায় পড়াশোনার পরিবেশ তৈরি করে দিতে হবে। আমি আমার স্কুল থেকে কয়েকজন শিক্ষককে নিয়ে আমি মাঝে মাঝে হোম ভিজিটে যাই, আমার ছাত্রদের বাড়িতে যাই। আমি যে গতবার গিয়েছি, দেখেছি যে অধিকাংশ স্টুডেন্টদের বাসায় তার ছেলে মেয়ের পড়ার জন্য পড়ার টেবিল নাই, চেয়ার নাই, বিছানার উপরে বসে বসে পড়াশোনা করে। যে আলাদা একটা রুম থাকা বা একাধিক রুম না থাকলেও যে রুমটা থাকবে সেখানে সুন্দর একটি টেবিল থাকবে, একটা চেয়ার থাকবে, বইগুলো গোছানো থাকবে, সুন্দর পরিপাটি বসার একটা পরিবেশ থাকবে। এই পরিবেশটাকে আমাকে আমার সন্তান হিসেবে এটা আমাকে তৈরি করে দিতে হবে। কারণ আমি এখানে যত পরিবেশ শিখে না কেন, কিন্তু বাসার পরিবেশ যদি না থাকে তাহলে ওই সন্তানকে ভালো শিক্ষা দেওয়া যাবে না। সুতরাং সন্তানকে বাসায় পড়াশোনার জন্য ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে। এরপরে পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। বাচ্চাদেরকে নিয়মিত সকালে উঠে তাকে পড়াতে বসতে বলবেন, বা সন্ধ্যায় বা বিকেলে একটা নির্ধারিত টাইম করে দিবেন যে এই টাইমে সে পড়তে বলবে, এই 1 ঘন্টা বা আধা ঘন্টা পড়বে। একটা পড়ার অভ্যাস তৈরি করার জন্য একটা রুটিন তৈরি করে দেবেন। এরপরে তার আচরণের শিক্ষা। আমাদের স্কুলে কত সময় থাকে? 3 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু বেশিরভাগ সময় তো সন্তানগুলো আমার কাছে থাকে। সুতরাং তাকে যে আচরণ, আমার বাড়িতে যদি কোনো গেস্ট আছে, আমার বাড়িতে যদি কোনো প্রতিবেশী আছে, তাকে সালাম দিয়ে শিখাতে হবে, তাকে সালাম করতে হবে, তার সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করতে হয় এটা আমাকে শিখাতে হবে। আমরা দেখি যে অনেক সন্তানরা ছোট চেয়ারে বসে আছে, কিন্তু মা দাঁড়িয়ে আছে, ও চেয়ারে বসে আছে, বা একজন তার বয়স্ক অন্য বাড়ি থেকে আসলেন, সে চেয়ারের উপরে বসে আছে। কিন্তু আমাকে শিক্ষা দিতে হবে আমার সন্তান যে চেয়ারে বসে রয়েছে, একজন প্রতিবেশী, একজন আন্টি আসলেন বা একটা আঙ্কেল আসলেন, সে চেয়ারে বসে, আমাকে শিক্ষা দিতে, বাবা ও তোমার বড়, তোমার আঙ্কেল, তোমার আন্টি, তুমি চেয়ার থেকে দাঁড়িয়ে তুমি তাকে বসতে দাও। এই ম্যানার, এই শিষ্টাচার, এটা আমাকে বাসায় আমাকে শিক্ষা দিতে হবে। যদি আমি এই শিক্ষা না দেই তাহলে স্কুলের উপর শুধু নির্ভর করা যাবে না। এরপরে আমাদের একটি বইতে আমি একটি লাইন পড়লাম, সেই লাইনটাতে বলা হয়েছে যে বাবা মার জন্য, একটা সন্তানের জন্য, এই কথাটা একটু ভালো করে শুনবেন, যে বাবা মার জন্য একটি সন্তানের সবচেয়ে বড় উপহার সন্তানের সামনে বাবা মার ভালো সম্পর্ক রাখা। কথাটা বুঝতে পারছি? যে আমার সন্তানের সামনে যদি আমরা স্বামী স্ত্রী যদি রাগারাগি করি, যদি মন ধরাধরি করি, যদি গন্ডগোল করি, তাহলে ওই সন্তান কিন্তু সে হতাশ হয়ে যাবে, তার মনটা খুব ছোট হয়ে যাবে।
এবং সে পারিবারিক ওই শিক্ষা নিয়ে সে বড় হবে। হ্যাঁ, স্বামী স্ত্রী আমাদের মধ্যে গন্ডগোল হতে পারে, কিন্তু এর বহিঃপ্রকাশ যেন আমার সন্তানের সামনে না হয়। অর্থাৎ সন্তানের সামনে আমাকে রোল মডেল হতে হবে। সন্তান আমাকে দেখে শিখবে, আমার আচরণ দেখে শিখবে, আমার ব্যবহার থেকে শিখবে, আমার শিষ্টাচার থেকে শিখবে। আমি আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে, আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে, আমার বাবা মার সঙ্গে আমি কি ধরনের আচরণ করি, আমার ম্যানার কি, আমার শিষ্টাচার কি, এটা কিন্তু আমার সন্তান খুব কাছে থেকে এটা দেখছে। সুতরাং আমি যা করব সন্তানের কাছ থেকে আমি ফিডব্যাক সেটাই পাবো আর কি। এই জন্য মা হিসাবে, বাবা হিসাবে সন্তানের সামনে যেন এমন কোনো আচরণ না হয় যা দেখে সন্তানটা নিরাশ হয়ে যাবে, তাদের মনটা ছোট হয়ে যাবে। এরপরে আমি যখন ক্লাসে যাই আমার প্রতিষ্ঠানে, শুরু ছোট বাচ্চাদের জিজ্ঞেস করি যে বাবারা তোমরা কি খেয়ে আসছো? স্যার না খেয়ে আসছি। বাবা মা টিফিন দিয়েছে, টাকা দিয়েছে, স্কুলে আছে টিফিন খাবো। এইটা বেশিরভাগ অভিভাবকরা এটা করে থাকেন। সন্তানদেরকে আমরা স্কুলে পাঠাই, টিফিনের টাকা দিয়ে দেই, কিন্তু এটা দেওয়া ঠিক না। বরং বাচ্চাদেরকে আপনার এই সুষম খাদ্য এটাকে আপনাকে দিতে হবে। কারণ একটা গাছ যদি আমরা পরিপুষ্টভাবে লালন পালন করে গড়ে তুলতে চাই, তাহলে সেই গাছকে যেমন সার দিতে হয়, ওষুধ দিতে হয়, তেমনি এই সন্তানকেও তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, তাকে মেধা ভালো রাখার জন্য তাকে সুষম খাদ্য তাকে দিতে হবে। এরপরে খেলাধুলার সুযোগ করে দিতে হবে। আমার স্কুলে কয়েকদিন আগে জেলা শিক্ষা অফিসার গিয়েছিলেন, অভিভাবকদের বলতেছেন যে, অভিভাবকদের সামনে ছেলেদের বলছেন বিকালে কোচিং বার, বিকালে পড়াশোনা বার, বিকালে শুধু তোমরা খেলবা, শুধু খেলা আর খেলা, বিকালের টাইমটা তোমাদের খেলার জন্য। কারণ যদি খেলা সুযোগ না দেন, তাদের ফিজিক্যাল এক্সারসাইজ যদি তার না হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি তার ব্যায়াম না হয়, তাহলে মানসিকভাবে সে ভালো গড়ে উঠতে পারবে না। কিন্তু আজকে আমরা বাচ্চাদেরকে এমনভাবে গড়ে তুলছি, সকালবেলা উঠাচ্ছি, কোনো রকম ঘুম থেকে উঠে স্কুল থেকে নিয়ে যাওয়ার পরে আবার কোচিং থেকে নিয়ে এসে আবার প্রাইভেট মাস্টার, এইভাবে একটার পর একটা রুটিন, শুধু পড়া 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 পড়া। অর্থাৎ তাকে খেলার কোনো বিনোদনের কোনো সুযোগ আমরা করে দিচ্ছি না। সুতরাং বাচ্চাদেরকে খেলাধুলার সুযোগ দিতে হবে, তাদের বিনোদনের সুযোগ আপনাদেরকে দিতে হবে। এরপরে আপনাদের শিক্ষকদের সঙ্গে আপনাদের সব সময় যোগাযোগ রাখতে হবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি যে আমার প্রতিষ্ঠানে আমি দেখি যে যদি নাম্বার কম পায় তাহলে ওই সন্তানের সামনেই তার শিক্ষককে মানে অভিযুক্ত করে, কেন নাম্বার কম দিলেন, এখানে নাম্বারটা আপনার ঠিক হয়নি, এখানে এই পাওয়া উচিত ছিল, আপনি 1 নাম্বার কম দিচ্ছেন, 1/2 নাম্বার কম দিচ্ছেন, কেন দিচ্ছেন? দেখা যেতে ওই সন্তানের সামনে তার মা ওই শিক্ষককে এমনি ভাবে অপমানিত করছে, কেন 1/2 নাম্বার কম পড়ো, আমার সন্তান কি লেখে নাই, খাতা দেখবো। এইটা করা যাবে না। আবার সন্তানকে যদি শাসন করা হয়, দেখা যায় অনেক অভিভাবক তারা এসে প্রিন্সিপালের কাছে অভিযোগ দেন, অমক ম্যাডাম এইভাবে মেরেছে, অমক ম্যাডাম এইভাবে শাসন করেছে, আমাকে কষ্ট, আমার সন্তান বাড়িতে গিয়ে কান্নাকাটি করেছে। এই অভিযোগ যখন দেয়, ওই সন্তান যখন মার কাছে গিয়ে অভিযোগ দেয়, চোখের পানি ফেলে, কেন তাকে শাসন করলো, কেন তাকে বকা দিল, এটা আমরা জিজ্ঞাসা করি না। আমরা স্কুলে এসে জিজ্ঞাসা করি ওই শিক্ষকের কাছে, প্রিন্সিপালের কাছে, প্রিন্সিপাল স্যার অমন ম্যাডাম আমার মেয়েকে মারছে, আমার মেয়েকে বকা দিয়েছে, মেয়ে বাসাতে ভাতই খাবে না। আমরা এইগুলি করি। আল্লাহর রাস্তায় এগুলি করবেন না। এগুলি যদি করেন তাহলে আপনি আপনাদের নিজ হাতে আপনাদের সন্তানের ভবিষ্যৎকে আপনি কবর দিচ্ছেন। ঠিক। সুতরাং আপনার মনে করতে হবে যে আপনার মা হিসাবে আপনাদের সন্তানের ভালোর জন্য যে শাসনটা করতেছেন, যে বকা দিচ্ছেন, এখানে যারা শিক্ষক রয়েছেন
তারাও আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটা বকা দিচ্ছে, ভবিষ্যতের জন্য হয়তো একসময় দাঁড়িয়ে রাখছে, ভবিষ্যতের জন্য হয়তো একটি শাসন করছে। সুতরাং সন্তান যখন অভিযোগ নিয়ে আপনার কাছে যাবে, তখন সন্তানের অভিযোগের সাথে সুর না মিলে আপনি বলবেন তোমার শিক্ষক যা করেছে এটা তোমার ভালোর জন্য করেছে। হ্যাঁ, আপনি পরবর্তীতে এসে তার কাছে শুনতে পারেন, কিন্তু অভিযোগ আকারে না, তার কাছে আপনি শুনতে পারেন, কিন্তু এই বাচ্চার সামনে এগুলো শুনবেন না। সুতরাং আমি আমার সন্তানকে আজকে আমি দেখি যে আমার বাস্তব অভিজ্ঞতা বলি যে আজকে আমাদের সন্তান যে বাকিয়ে যায়, আমার সন্তানরা যে যত বড় হয় তত বাবা মার অবদ্ধ হয়ে যায়, এই জন্য দায়ী আমরা মা বাবারা কম নয়। আমি সেদিন আমার 50 জন ক্লাস 10-এর যারা পিটেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে, 50 জনের মধ্যে 10 জন পাস করেছে আর 40 জনের মধ্যে ফেল করেছে পিটেস্ট পরীক্ষায়। তো আমি প্রত্যেকটা অভিভাবককে নিয়ে আসলাম, অভিভাবকের সামনে, অভিভাবকের পাশে তার মেয়েকে বসালাম, তার ছেলেকে বসালাম পাশাপাশি। তো দেখা গেল যে বছরের ভিতরে একবারও দুইবারও তারা স্কুলের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। ছেলে মেয়ে পড়াশোনা করে কিনা, প্রাইভেট পড়ে কিনা, প্রাইভেট পড়তে গেলে কোথায় যাচ্ছে, আমাদের এক স্যার বললেন আর কি আপনাদের সামনে, অনেকগুলো তথ্য দিলেন। এই তথ্যগুলোর ভিত্তিতে আমাদের সন্তানের আমাদের খোঁজখবর নেওয়া উচিত। যদি আমরা খোঁজখবর না নেই, যদি শুধু রান্না বান্না নিয়ে আর আমার সংসার নিয়ে যদি আমি ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমার সন্তান মানুষ হবে না। আমার সন্তানের জন্য আমাকে সময় দিতে হবে, আমার সন্তানের পাশে বসতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে, তার সমস্যা শুনতে হবে, তারকে বুঝতে হবে, তাহলে এই সন্তান আমি আমার স্বপ্নের মতো করে আমি গড়ে তুলব। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে আমি যে কথাগুলো বললাম, আপনাদের অনুভূতি আর আমার অনুভূতি একই। কারণ আপনি যেমন একজন সন্তানের মা, আমিও তেমনি একজন সন্তানের বাবা। সুতরাং আপনার অনুভূতি আর আমার অনুভূতি এক, আপনার অনুভূতি আমার অনুভূতির সাথে কোনো পার্থক্য নাই। আজকে যে কথাগুলো বললাম, বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আমার অনুভূতি নিয়েই আমি আপনাদের সামনে কথাগুলো বললাম। ওই যে এক অভিভাবক বললেন যে ভুল আমি করেছি, আমার বড় ছেলেকে না দিয়ে এই ভুল আর করব না। আজকে আমি আমার 2 ছেলে 1 মেয়ে, আমার ছেলে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আর একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আর একটা মাস্টার্স পাস। কিন্তু আমার এখন মনে হয়, কষ্ট হয় যে আজকে যেরকম মার্জিনা মডেল এইরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ওই সময় কেন এই ধরনের একটা ভালো প্রতিষ্ঠান গড়ে উঠে নাই, যে প্রতিষ্ঠানে গেলে কোরআন, নীতি, নৈতিকতা শিক্ষা সেখানে পেত আর কি। সেই শিক্ষকগুলো হতো আদর্শবান শিক্ষক হতো, নৈতিকতা সম্পন্ন শিক্ষক হতো, তাহলে তারা এই সাধারণ শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতার শিক্ষা তারা পেত। ছোটবেলা থেকে তারা নামাজের অভ্যাস তারা গড়ে উঠত, তারা ভালো মানুষ হিসেবে তারা তৈরি হতো। সুতরাং আমরা হয়তো এই সুযোগটা পাইনি। হয়তো আমার ছেলে মেয়েদেরকে যখন লেখাপড়া শিখেছি, তখন এইরকম কিন্ডারগার্টেন বা এইরকম সুন্দর আদর্শিক মাদ্রাসা হয়তো গড়ে ওঠেনি বগুড়া শহরে, যার কারণে আমরা তাদেরকে এইরকম নৈতিক শিক্ষা দিতে পারি। অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেখানে ভালো রেজাল্ট করেছে, কিন্তু ভালো মানুষ তৈরি করার কোনো প্রতিষ্ঠান সেই সময়। সন্তানকে আপনারা নিয়মিত খোঁজখবর রাখবেন এবং আপনারা প্রত্যেকটা অভিভাবক সমাবেশে আপনারা আসবেন, এবং আপনাদের অভিভাবক সমাবেশে আমার মনে হয় যে আপনাদের কথাই বেশি শোনা দরকার। এই মঞ্চে থেকে আপনাদের কথাই বেশি শোনা দরকার, তাহলে এই প্রতিষ্ঠান উপকৃত হবে, এই প্রতিষ্ঠান উপকৃত হবে। কারণ আপনি যখন আপনার সন্তানের সমস্যা এখানে বলবেন, 10 জন সন্তানের সমস্যা যখন এখানে বলবেন, আমরা এই সমস্যাগুলো নোট করে রাখবো, এবং দেখা যাবে যে পরবর্তীতে আমি নিজেকে সংশোধন হওয়ার সুযোগ পাবো, আমার শিক্ষকের সংশোধন করার সুযোগ পাবো, আমার প্রতিষ্ঠানের পরিবেশকে সংশোধন করার সুযোগ পাবো। কারণ আপনি যা বলবেন আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য, আর আমি আপনার সন্তানের ভবিষ্যতের জন্যই আপনাদের এই সমস্যাগুলো আমি মেনে নেব। সুতরাং আপনাদের যে সমস্যাগুলো, এইটা এখানে আপনাদেরকে দূর করে এসে আপনাদের বলা দরকার, তাহলে প্রতিষ্ঠান এই ব্যাপারে অবগত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। তো আমি আপনাদের সামনে কিছু কথা বললাম, আমার কথায় যদি আপনারা কষ্ট পান থাকেন মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও যেন মুকলেদ ভাইয়ের সাথে আমার জীবনের শেষ বয়সেও আমি শিক্ষা নিয়ে কাজ করছি। আমার
ছাত্রদের কাজ করছি যে আমি যেন আমার জীবনে যদি কিছু ভালো মানুষ তৈরি করে দিতে পারি, তাহলে এটি আমার শিক্ষকদের জীবনের সফল। গতকাল আমার ওখানে মেহমান গেছিলেন বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজের প্রিন্সিপাল ডক্টর বেলাল হোসেন। তো উনি গিয়ে অনেক বড় সমাবেশে বললেন যে আমার পাশে যে বসে রয়েছেন উনি আমার শিক্ষক, অর্থাৎ আমার সে ছাত্র। আমি নিজেও গর্ব করে বললাম যে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের কলেজের যে প্রিন্সিপাল ও আমার ছাত্র, আমি তাকে একটা ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারছি, সে সমাজের একটা ভালো পর্যায়ে পৌঁছেছে, এটা আমাদের শিক্ষক হিসেবে গর্ব। সুতরাং এখানে মুখলেসুর রহমান ভাইয়ের তার একটি স্বপ্ন, একটি আশা, এখানে তার যে ইনভেস্ট সেটা হলো যে এখানে একটা ভালো মানুষ তৈরির কারখানা তৈরি হবে, একটা ভালো মানুষ তৈরির কারখানা হবে। এবং মুখলেসুর ভাই ভালো মানুষ তৈরি করার জন্য এই কারখানার শ্রমিকরা যদি ভালো হয় তাহলে কারখানার প্রোডাকশন ভালো হবে। তো মুকুল ভাই এই কারখানার যারা শ্রমিক রয়েছেন, যারা প্রোডাকশন তৈরি করতেছেন, তাদেরকে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করেন, তাদেরকে প্রশিক্ষণ দেন। কারণ তারা যদি প্রশিক্ষিত না হয় তাহলে তাদের প্রোডাকশন ভালো হবে না। সুতরাং সঙ্গে সঙ্গে আপনারাও তাদেরকে পরামর্শ দিবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আর মৃত্যু এই শিক্ষা নিয়ে ভালো মানুষ তৈরি করার জন্য আমি চেষ্টা করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। এই দোয়া এবং সবাইদের চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, অনেক ধন্যবাদ স্যারকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনারা ধৈর্যহারা হবেন না। The ceremony arranged by for the guardians of the guardians by the guardians. তাই আমরা সবাই একটু মনোযোগী হই। এই পর্যায়ে আমাদের সামনে আজকের এই অভিভাবক সমাবেশের সমাপনী বক্তব্য পেশ করবেন অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতার অধ্যক্ষ মুখলিসুর রহমান মকবুল স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মঞ্চবিষ্ট বিভিন্ন পর্যায়ের অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট স্বপ্নদ্রষ্টা মাগণ, আপনাদের মনোযোগের জন্য একটু অনেকে ঘুম ধরেছে, একটু দু একবার উঠবস করতেন তাহলে ঘুমটা ছেড়ে দিত আর কি। মানে আসলে যত শেষ সময় মনোযোগ হতে হবে না, একটু যদি তার ঘুম ধরেছে তো সে একটু উঠতে পারেন। আসলে এই আমাদের 320 জন অভিভাবক আজকে প্রায় অর্ধেকের বেশি আসেনি। আসলে আমাদের অভিভাবক সমাজটা কি আমাদের করা দরকার না আপনাদের আসা দরকার? দরকারটা কার, এটাই আমরা কিন্তু এখন কিন্তু বুঝতে পারিনি। মানে ডাক্তারের কাছে রোগী যাবে না, রোগী যাবে ডাক্তারের কাছে, মানে এটাই আজকে আমরা ঠিক করতে পারিনি। অনেকেই স্যার বলেন যে 5 নাম্বার কাটা লাগবে কেন, এটা কেমন একটা হয়ে গেল। আপনাদের আরো দাবি থাকবে যে স্যার 2-3 ঘন্টার হবে না স্যার, কমপক্ষে 5-6 ঘন্টার অভিযোগ সমাজ করতে হবে, এটা দাবি থাকা লাগবে। এরকম দাবি যদি করতে পারবেন, এরকম যদি আপনারা চেয়ে থাকবেন যে স্যার অভিযোগ সমাজ কেন হলো না, হয় লাগবে, এই দাবি নিয়ে যদি যেতে পারেন সেদিন আপনার সফল হবেন ইনশাআল্লাহ। তার আগে হবে না, কারণ আপনি যেমন ভোট দেবেন তেমন মিষ্টি হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সবকিছু নির্ভরশীল। আসলে আপনি কি করতে আসছেন এখানে সেটা এখনো বোঝেননি, এটা অনেক বড় বিষয়। কিন্তু এখানে অনেক বড় বিষয়, নিয়তটা যদি ভালো করেন আল্লাহ অবশ্যই, আল্লাহ কোন মুমিনের দোয়া ফেরত দেন না, কোন মুমিনের দোয়া ফেরত দেন না, এটা সহিহ হাদিস। কিন্তু তাহলে বলবেন যে স্যার এরকম ও নামাজ পড়ে না, সুদ খায়, ওর এত টাকা কেমনে হয়, আর আমি নামাজ পড়ি।
The Bluetooth device is ready to pair. হ্যালো হ্যালো, আমি নামাজ পড়ি অথচ আমাদের এত কষ্ট কেন? আমি এর আগে বলেছিলাম যে আমাদের দোয়াগুলো 3 ভাগে ভাগ হয়ে যায়। আল্লাহ সব দোয়া কবুল করেন। দোয়ার একটা অংশ আমাদের বিপদ কেটে যায়, একটা অংশ দিয়ে আল্লাহ কবুল করেন, ঠিক আছে, ওটা দিয়ে আমাদের যে বিপদ আসতো সেই বিপদটা কেটে দেয়। আর একটা অংশ পরকালের জন্য রেখে দেয়। সব দুনিয়া দিলে খাই শেষ করবেন না, পর কি খাবেন? পেনশনের টাকা পেলে তো কি করে মানুষ? পেনশনে কিছু টাকা কাছে রাখা, আর 10-20 লাখ টাকা ওকে ব্যাংকে রাখা দেয়, পরে কাজে লাগবে। এই যে একটা অবস্থা। স্যার এখানে সাউন্ডটা একটু দিতে হবে তো, সাউন্ডটা দেন, ঠিক আছে। তো এখন বিষয়টা আরেকটা ভাগ দেন, সেগুলো আমাদের দুনিয়াতে দেন। এই 3 ভাগে ভাগ, সেজন্য আমরা সব দোয়া কবুল হয়েছে সেটা আমরা দেখতে পারি না। কিছু 2 অংশ বাইরে থেকে, আর 1 অংশ আমার কাছে থাকে। এই জন্য আপনারা চাবেন অবশ্যই আল্লাহ আপনাদেরকে কবুল করবেন। এখন বিষয়টা এই যে এই সন্তানকে যে দিয়েছেন, এখানে আবার অনেকে চাকরি করেন, অনেকে সংসারের কাজ করেন, আর অনেক দায়িত্ব। আসলে কোন দায়িত্ব গুরুত্বপূর্ণ সেটা আমরা এখনো বুঝি না। গুরুত্বপূর্ণ কোনটা সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। মানে 1 নম্বর কোনটা? মানুষ কিন্তু আগে 1 নম্বর যে জরুরি সেই কাজটা কিন্তু করে। আপনার চুলকানি হয়েছে, আবার হার্টের সমস্যা হয়েছে, কোনটাকে ভালো করবেন? কি চুলকানি? হার্টের। হ্যাঁ, এই যে গুরুত্বটাকে বুঝতে হবে, কোনটা গুরুত্ব বেশি। গুরুত্ব বেশি দিলে আপনি লাভবান হবেন। আপনার মাদ্রাসায়, হ্যাঁ মাদ্রাসায় দেখেন সন্তান দিয়েছেন, আবার কারেন্ট বিল দিতে হয়, তাই না? ওটা গুরুত্বপূর্ণ নাকি? মাদ্রাসাও তো এখানে দিয়েছেন। আবার ডাক্তারের টাকা, কোনটা আগে দেবেন? এই যে একটা গুরুত্ব, আপনি যে মাদ্রাসায় পড়াটা গুরুত্ব দেন, আচ্ছা আপনি ম্যাডামের সাইড করবে, বেশি হয়েছে হবে না। এই যে আপনারা এটা তো গুরুত্ব দেন, তাহলে অবশ্যই ফল পাবেন। দেখেন এই শিক্ষকরা কিন্তু মাত্র 4-5 হাজার টাকা বেতন চাকরি করে, তারা কয় টাকা পায় বলেন? আপনাদের টাকা দ্বারাই কিন্তু তাদের বেতন পায়। তারা মন খারাপ করে মাসগুলো, আমরা তো কেমনে তো বলেন। আপনারা এটাকে 1 নম্বর রাখেন, দেখবেন আল্লাহ আপনাকে প্রথম খরচ, মাসের প্রথম খরচে মাদ্রাসার বেতন দেবেন, আর মসজিদে চাঁদা দেবেন। ভালো কাজ দিয়ে শুরু করবেন, দেখেন আল্লাহ সারা মাসে ভালো চালাবে। টেস্ট করে দেখবেন, আপনি টেস্ট করে দেখবেন, মসজিদে চাঁদাটা করে দেবেন, আগে দেবেন। হুজুর নাই ওইখানে স্টাফলিং করা, ওই টাকা রেখে দেওয়া অন্য খরচ করবেন। ভালো কাজ দিয়ে শুরু, দেখেন দিনের শুরু যদি নামাজ দেওয়া হয় কত ভালো লাগে, আর নামাজ যদি কাজা হয় সেদিনকে কেমন লাগে দেখেন, খুবই খারাপ লাগে। আর রোদের পর উঠলে তো চোখ কেমন লাগে। এই যে একটা বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, সাইডে কথা হবে না, একটু সাইডে কথা হবে না, আমি কথা শেষ করে দেবো। আবার দেখেন এই যে আমরা অনেকে বলেছেন যে স্যার আপনি ওই বেতন সময় মতো না দিলে 50 টাকা জরিমানা, যে জরিমানা কিন্তু আপনি জায়েজ আছে। এখন দেখেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিতে হবে। আপনি যদি শ্রমিকদেরকে তো ঠিক মতো আপনার টাকা না দিতে পারেন, তাহলে আপনি এটা কেমন করলেন? তারা এত খাটনি করলো। দেখেন আপনার সন্তানদের 4 জন শিক্ষক পাঠদান করায়, 4 জন শিক্ষক, আর বাসায় 1 ঘন্টা পড়ায়, তার বেতন 1000 টাকা, আর এখানে 4 জন টিচারের বেতন 700 টাকা তার থাকে বাকি। তাহলে কেমন কে বলেন? আপনাকে অনুরোধ করছি, আমরা জরিমানা নেব না, তারপরে খাতা পরীক্ষার খাতা আটকাবো না, রেজাল্ট আটকাবো না। আপনারা বুদ্ধি শিখা দেবেন, আপনাদের সবার মতামত দিয়ে কিভাবে টাকা তুলবো সে বুদ্ধি। আমরা এগুলো কিছু করবো না। আমরা মানে পরীক্ষার ফলাফল আটকাবো না, পরীক্ষা দিতে তো সবই ওপেন করে থাকবে, কিন্তু টাকা তুলবো কেমনে সে বুদ্ধি আপনারা শিখে দেবেন। সে বুদ্ধি দিয়ে আপনার থেকে টাকা তুলবো আমি। এখন আমার বুদ্ধি এটাই, আমি আর তো ভালো বুদ্ধি পাইনি আমি। এই জন্য আমরা এই বিষয়টা শেষ করলাম। এখন আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই যে আপনার অনেকের জরুরি কাজ আছে, এর চেয়ে জরুরি কাজ আর কোথাও নাই। সন্তানের জন্য যে আমি এই যে কয়েকদিন থেকে নোট হচ্ছে, সেই নোটগুলো আপনার সামনে বলতেছি। এই যে এখানে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়,
ঝগড়া হয়, আবার আপনার এমন অসুখ হয়েছে যে ভালো হয় না, কোনো রোগ টেস্ট করলে রোগ নাই কিন্তু অসুখ ভালো হয় না, আছে আমার আছে না? আপনাদের থাকতে পারে এবং প্রতিনিধিত্ব থাকতে আত্মীয় থাকতে পারে। একটা জিনিস শুনে নেন, আল্লাহ নবী যার গায়ে পোশাক মাসি করা হারাম ছিল, কি ঠিক না? ওনাকেও দুষ্ট মানুষ বান মারেছিল, মানে জাদু করেছিল, কালো জাদু করেছিল। আর আপনি আমাকে লাগবে না, জাদু টাদু লাগবে না। আমাদের শত্রু নাই, আমাদের শত্রুরা এই বাংলাদেশে এখন কি আমাদের আগে আরো বেশি হচ্ছে। এটা যখন যে শত্রুর সামনে পারে না আপনার সাথে, তখন পেছনে জাদুটনা বা বদ নজর লাগায়। বদ নজর দেখবেন আপনার এই যে লাউ ফুল হচ্ছে, এত ফুল, এত বদ নজর দিল আর ফুল হয় না, ওটা লাউ হয় না, আছে না? এটা বদ নজর কিন্তু বাস্তবতা, এটা কিন্তু অবশ্যই বাস্তবতা আছে। এখন এই বিষয়ে আপনাদের স্বামী স্ত্রী দ্বন্দ্ব হচ্ছে, এমন হয় সংসার ভেঙে গেছে অনেক। এই জিনিসটা যদি খেয়াল করতে তাহলে ভাঙতো না সংসার। আপনাদেরও হতে পারে, এখন না হলে পরে হতে পারে। এই যেটা খেয়াল রাখেন, এটা কোন ভালো কোনো ফকির যারা কবিরাজ ভালো, মানে ভালো কবিরাজ এখন নাই, কিন্তু এমনও আছে যে বান মারাও দেয় আবার বান খুলে দেয়, সে ভণ্ড, সে তার কাছে যাওয়া যাবে না। এমনও কিছু ভালো মানুষ আছে, আমারও কিছু এরকম কিছু ভুক্তভোগী ছিলাম। আমি একজন পেয়েছি আমাদের এই পালসাতে বা বাসা, প্রয়োজনে আমার অফিস থেকে তার নাম্বারে ওখানে যাবেন, যে কোনো সমস্যা যদি করে থাকেন অবশ্যই যাবেন, টেস্ট করবেন কি হচ্ছে না হচ্ছে, সে বলে দেবে। সে খুব ভালো মানুষ, আমার জানা মতে খুব ভালো মানুষ। এই জন্য এখানে তার প্রচারটা এখানে করতেছি, কারণ এটা আপনাদের সংসার ভাঙে যায়। এই কারণে রাগ বিষয়, কিছুতেই রাগ হয় না। কেন রাগ হয়? এটা শত্রুরা আপনার কাজ করতেছে, আপনার পিছনে, মানে আপনার পিছনে লাগছে আর কি, তারা হিংসুক। এই বিষয়টা বললাম। আপনার পরে অফিসে আমাদের ম্যাডাম আছে, ম্যাডামের কাছে নাম্বার আছে, তার সাথে যোগাযোগ করে আমার পরিচয় দেবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয়, এই প্রাইভেট পড়ানো লাগে। প্রাইভেট যারা মায়েরা বাসায় একটু জানেন, তাদের প্রাইভেট প্রয়োজন নাই। আর 3 থেকে 2-3 থেকে তো কোনো প্রয়োজনই নাই, কারণ তারা জানে মোটামুটি। আচ্ছা, প্রাইভেট আমরা পড়তে নিষেধ করি কেন? প্রাইভেট পড়ে নিষেধ করি, এটা আমাদের স্বার্থ কি? এখানে বলেন, আমাদের স্বার্থ কি? কিন্তু এখানে সন্তানের ক্ষতি হয়। আমার প্রতিষ্ঠানে 50% ছাত্র প্রাইভেট পড়ে না, 50%। আমার মেয়েও তার মধ্যে ছিল, আমার মেয়েকে জীবনে প্রাইভেট দেয়নি, ওইখান থেকে A+ পেয়ে তারা BMA এখন চান্স পেয়েছে। আবার আগামী বছরে তাকে আলিম ক্লাসে ভর্তি করতে, মানে 2 লাইনে পড়বে আমার মেয়ে। আমাদের যে ছাত্র পাস করছে এখান থেকে, আমার মেয়েকে জীবনে প্রাইভেট কি সে আমার মেয়ে বুঝবে না, তো বুঝবেই না। অত সায়েন্স থাকে, কিন্তু সায়েন্সে উঠলে কমপক্ষে 6টা সাবজেক্ট পড়তে হবে, 6টা সাবজেক্ট সায়েন্সে, অঙ্ক, ইংরেজি, আরবি আর সায়েন্সের 3টা সাবজেক্ট। তাহলে দেখেন এখানে আমি কেন আমার মেয়ের উপর সেটা প্রয়োগ করেছি। আমার মেয়ে সহ সবাই করে কি ক্লাস মিস করে না, ক্লাস মিস করলে পড়তে হবে না, এই জন্য ক্লাস মিস করে না। আর যার প্রাইভেট আছে সে ক্লাস মিস করে। আজকে একটু শরীর খারাপ, খালা আসছে, আজকে যাবো না, নানি আসছে, তোমরা পরে দরখাস্ত লেখে না, কি দরখাস্ত লেখে নেয়, এখন সমস্যা, মায়েরা সায় দেয় এখানে, ঠিক আছে? প্রাইভেট দিলে আপনার বলে যে আমার টাকা আছে দেবো না, তা আপনি করতে হবে না। আপনার সন্তানের ক্ষতি হবে, সন্তানের ব্রেনে ক্ষতি হবে, সন্তান কিছু শিখবে না। যেমন অঙ্ক দেখেন, আমরা অঙ্ক এখানে একটা করে দিই, করে দেওয়ার পরে বলা যায় তোমরা বাসা থেকে এরকম অঙ্ক 3টা করে নিয়ে আসবেন, মানে অন্য অঙ্ক, একই নেবেন অন্য অঙ্ক। সে বাসায় যা চেষ্টা করলো, দেখা গেলো অর্ধেক পারলো, আবার চেষ্টা করে আর একটু পারলো, মানে 1/4 অংশ পারলো, 75%। সে কিন্তু চেষ্টা করলো, তারা সে চেষ্টা করে সে 75% পারলো। পরদিন ক্লাসে এসে স্যারের কাছ থেকে কিন্তু সে স্যারের কাছ থেকে আবার বুঝে নেবে যে স্যার এটা কি বলেন। তো তাহলে তার অঙ্কটা জানা হলো না। আর প্রাইভেট মাস্টার থাকলে ওই প্রাইভেট মাস্টারকে বলবে স্যারের বই বলে জানতো, সে কিন্তু চিন্তা করলো না, চিন্তা করলো, সে কিন্তু নিজের চিন্তাটা করতে পারলো না। সে মানে ওই ছোটকালী লাঠি ধরে সে নিজে নিজে হাঁটতে পারে, নিজে করতে পারবে না সে কিন্তু। আর আমাদের যারা প্রাইভেট করে না, তারা পড়ার মুখস্থ করে না, তারা পড়ার মুখস্থ করে না। এই জন্যে এই প্রাইভেটটা আপনারা নিশ্চিত করবেন, প্রাইভেটটা আপনারা নিশ্চিত করবেন। আপনারা না পারলে পরে দেখা যাক, এখন তো যদি ম্যাট্রিক পরীক্ষা নয়। আরেকটা বিষয়, এক অভিভাবক, নতুন অভিভাবক তো বলে যে তার ছেলে নাম্বার কম পাইছে,
আমাদের এখানে তো আপনারা জানেন, যারা নতুন যারা আগে, আমাদের হাতের লেখা খারাপ নাম্বার কাটি না, আবার লাইন কাটা নাম্বার কাটি, সব ঠিক লেগেছে, 10-এর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু হাতের লেখা খারাপ 2 নম্বর নাই, আর লাইন পাকা 1 নম্বর নাই, আবার কাটাকাটি 1 নম্বর নাই, খাতার সাইজ নাই। তো এখন যদি সেটা ঠিক না করি সেটা কবে ঠিক হবে? এখানে যারা 30 পাইছে তারা অন্য স্কুলে তারা 50-60 পাবে, কারণ আমরা নাম্বার প্রচুর কাটা হয়, প্রচুর নাম্বার কাটা হয়, কারণ হাতের লেখা ভালো করার জন্য আমি আর্টসের ভালো বুদ্ধি পাইনি। এরকম একটা যখন প্রথম নিয়োগ করি, ওই নেওয়ার আগে একটা অভিযোগ ছিল, উনারা আপনার হাই স্কুলের শিক্ষক, ওনার ছেলে ক্লাস 3-তে ক্লাস 4-এ ভর্তি হচ্ছে, এখানে একটা ক্লাস 3 অন্য জায়গায় ছিল, তখন আমাকে বলতে, স্যার আমার ছেলে রোল 1 ছিল, রোল 6 হলো কেমনে? আমরা যে আপনার নতুন নিয়ম করেছি তো, যে এটা হাতের লেখা খারাপ, তো না এটা আপনি কোথায় পাইছেন? আপনি হাতের লেখা খারাপের জন্য আসলে সরকারিভাবে কোনো লেখা নাম্বার কাটার নিয়ম নাই, কিন্তু আমি করেছি, সরকারের সাথে সব কথা শুনলে হবে? তাদের হাতের লেখা ভালো কেমনে তাদের হবে, তাই না? এখন ম্যাট্রিক পরীক্ষা কি করবো? তখন শেষ পর্যন্ত রাগ করে নিয়ে চলে গেল। আমি যা বাবার সাথে আমি আমার নিয়ম, আমার ভালো ধরে করেছি, নিয়মটা আমি ভালো ধরে করেছি। এই যে একটা বিষয় আছে, আবার দেখেন আমরা সন্তানকে যারা মারামারি করে, অনেক সন্তান কিন্তু মারামারি করে, প্রচুর দুষ্ট আছে না, কিছু আছে, এখন তাদেরকে কি করবেন? তাদের 2-1 বার শাসন করেছি, তারপরে করেছি কি হাতে একজন খাপ করেছে, আর আছে গল্প হচ্ছে কেন? ম্যাডামরা কি করেন? ম্যাডামরা কি করেন? আচ্ছা, ধৈর্য হারা তো সমস্যা। কাকে বুঝাবো বলেন? সন্তানরা কেমনে ভালো থাকবে? সমস্যা আপনাদের ভেতরে। আগে ওই সন্তানের 10 দিন ক্লাস বন্ধ রেখে আপনাদের 10 দিন ওভাবে সমাজ করবো আগে, তারপরে হবে। কিন্তু না, এটা হবে না। দেখেন, এদের সন্তানদের, আপনাদের যাদের সন্তান হাতের লেখা খারাপ, রেজাল্ট ভালো করে না, তাদেরকে আপনারা বলবেন, এমনি বলবেন, এই যে আজকে কথা হলো না, যে স্যার তো তোমার কথা খুব ভালো বললো, তোমার নাকি হাতের লেখা আগেরটা ভালো হয়েছে, আরো নাকি রেজাল্ট ভালো হচ্ছে, তুমি পড়া পারতেছো, এমনি প্রশংসা করবেন, দেখো খুশি হবে, ঠিক আছে? খুশি হবে, এটা কিন্তু অনেক ভালো কাজ করে। আর তার সাথে রেজাল্ট হওয়ার পরে যদি মারধর করেন যে তুমি কেন পারলে না, হ্যান্ড কর পারলে না, এই ধরনের কিন্তু কাজ করা যাবে না, এটা কখনোই করা যাবে না। সন্তানকে বলো তুমি এবার পুরস্কার পাবে, আগামীতে পাবে বাবা পুরস্কার, তুমি চেষ্টা করো, বা পুরস্কার আমি এখানে দিলাম, আপনি সেটা কিনে দিলেন, পুরস্কার না কেনা যাবে না, পুরস্কার কিনাও দেওয়া যাবে না। কিন্তু প্রয়োজনে আপনি পুরস্কার, আমি বলছি তো, আপনি প্রয়োজনে পুরস্কার আপনি ওর কি পছন্দ করে সেটা আমাকে কিনে দিয়ে যান। আমি বলবো যে তুমি 1 মাস যদি ভালো করে ক্লাস করেন, আপনি ভালো করেন, তাকে আমি দেবো। এটা গতকালকে দেখুন, দেখেন একটা 1-এর মেয়েকে আমি পুরস্কার দিয়েছি প্রায় 2-300 টাকা দামের, তাকে বলছি যে 20টা সূরা মুখস্থ করলে একটা পুরস্কার দেবো, সেই পুরস্কার দেবো, সে ভালো পুরস্কার, সে মহা খুশি। 1-এর ছাত্রী, সে 20টা সূরা মুখস্থ করেছে, লোক দেখায় কাজ করতো। মানে এটা তো এভাবে তো আপনাদের ওই চাপ দিয়ে কোনো কাজ হবে না, বুঝছেন? আমি যদি ওকে বলতাম এই 20টা মুখস্থ না, তোকে মারবো, হতো না, কিন্তু ভয়তে ভুলে যেত। এবং সে খুব দ্রুত সময়, বেশি সময় না, আমি আগে 2 মাস আগে বলছি, 2 মাসের মধ্যে আগে কিছু ছিল 5-6টা, 2 মাসের মধ্যে প্রায় 15 সূরা মুখস্থ করেছে। কি কাজ হয়? লোকটা কত কাজ হয়? প্রথমে সে পুরস্কার, সে যে পছন্দ করে সেটা আমাকে কিনে দেন, আমি তাকে দেবো, আমি তো দেব পুরস্কার, আমি তো 5-10 হাজার বেলুন দিই, আমি তো অত দামি সংসার দিতে পারবো না। এই জন্য আপনারা এই টেকনিকটা খাটাবেন, আর বাসায় কখনো শাসন করবেন না, মারবেন না, শুধু আমার ভয় দেখাবেন যে তোমার সাথে ফোন দেবো, খালি আমাকে ভয় দেখাবেন যে তোমার সাথে ফোন দিচ্ছি, আপনার পা ধরে যায়। কেন? আমি তার সাথে কিন্তু সম্পর্ক করে নিয়েছি, আমাকে যখন ভালোবাসে, যাকে ভালোবাসে বেশি তাকে ভয় করে বেশি, আর ভালো না বাসে তাকে ভয় করবে না। কিন্তু যাকে ভালোবাসে না তাকে ভয় করবে না, বাঘের মতো ভয় করবে, আমাকে শ্রদ্ধার ভয় করবে না। আমার বড় সম্পদ, এই বাচ্চাকে আমি যে কোনো দুষ্ট বাচ্চা
3 দিন লাগবে তার ঠিক করতে না, 3 দিন, বেশি সময় লাগবে না। তো সেজন্য আপনারা এই কাজগুলো করবেন। আর বিষয়টা যে এই যে স্যার বলেছেন যে আমার মূল্যবান সম্পদ, এই সন্তান হলো আমার মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদ আমাদেরকে দিয়েছেন, কিন্তু মানে গাছ হারা দিলেও হবে না, একটু আমাদের সাথে লিঙ্ক রাখবেন, লিঙ্ক রাখবেন। আর সেটাতে যদি ভুল থাকে, এটা অনেক মা করে থাকেন, সেটাতে ভুল থাকতে পারে, বা স্যার তো বললেন যে সব ওষুধ দেওয়া যায় না, কিছু ওষুধ দেবেন, সেটা আমাকে দেবেন। কোনো শিক্ষকের সাথে তর্ক বিতর্কে যাওয়া যাবে না, এটা ভুল ধারণা। যা বলো আমাকে বলবেন, কোনো ভালো কিছু একটা শিক্ষক বলবেন যে স্যার আপনি আমার মেয়ে বা ছেলে খুব ভালো বললো আপনার কথা, এভাবে কোনো অভিযোগ নিয়ে কোনো শিক্ষকের কাছে আপনি যাবেন না, তাহলে গেলে এটা আপনার সমস্যা আছে। আমরা দেখেন, আমরা নিজেরাই সন্তানের ভালো চাই না। আমি তো আপনার কথা আমি কয়েকটা গুণ বলবো, এই গুণ থাকে তাহলে আমরা ভালো চাই। আসলে কষ্ট হবে, একটু কষ্ট হবে, ধৈর্য ধারণ করেন। না রাতের কান গেলে কি করেন, কান গেলে আইপিএস কি করেন, এই সেটা মনে করেন একটু হবেই। আমরা যে আমরা ভালো চাই না তা প্রমাণ করবো, দিয়ে দেবো যে সন্তানের যেন ভালো হয়, সন্তান যাওয়া আসা করে তার নিরাপদ থাকে, সন্তান যেন হাতে লাগা ভালো হয়, সন্তান যেন বড় হয়, এর জন্যে নফল রোজা প্রতি মাসে করেন। আপনার আমার কাছে হাত তুলতে হবে না, হাতে করতে হবে না, প্রতি মাসে সন্তানের উদ্দেশ্যে নফল রোজা রাখেন, নফল নামাজ পড়েন, নফল দান করেন, বা কোন মানুষকে খাওয়ান, বা কোন গরিব ছাত্রকে কিছু দেন। প্রতি মাসে যার যার সামর্থ্য যদি এটা করে থাকেন, তাহলে আপনার সন্তান অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটা হেল্প পাবেন। আপনারা কিন্তু এই ধরনের যদি হাত তুলতে বলে আজকে হয়তো হাত তুলতে, আমি ইনশাল্লাহ আগামী অবশ্যই আমি হাত তুলতে বলবো ইনশাল্লাহ, হাত দিতে হতো ইনশাল্লাহ। আমরা আগামী সমাবেশে এই কয়েকটা কথা বললাম, নফল নামাজ সন্তানের জন্য, নফল রোজা, নফল দান, কোন গরিব ছাত্রকে কিছু হেল্প করা, এই নিয়তে আমি আগামী ভবিষ্যৎ সমাবেশে সবার হাত দেখতে চাই। আজকে হাত তুলতে অনুরোধ হবেন। এই দেখেন, এর প্রমাণ দেখেন, আমরা চাই না, আমরা মুখে বলি কিন্তু কাজ করি না। তা হইতে বিরিয়ানি পাক করবো আমি যে ইরি চাউল কিনে আসলাম, ইরি চাউল, এক পর ডাল চাল, হ্যাঁ মরিচ নিয়ে আসা, দোয়া পরে ইরি চাউল নিয়ে আসা বিরিয়ানি পাক করছি। আমাদের দাওয়াত স্যার আছে বিরিয়ানি দাওয়াত, আমি যাই দেখলাম কি খাবো, হলো তো কি খাবো, হ্যাঁ খিচুড়ি। কেন নিয়ত ঠিক করছেন আপনি, নিয়ত ঠিক আছে বিরিয়ানি, তাই না? খিচুড়ি কেমনি হলো? যা দেওয়ার কথা তার দেননি। এই যে যত্ন যে কথাগুলো হলো, এই কথাগুলো মনে রাখতে হবে, কারণ আমরা বিভিন্ন বই থেকে ঘাটে এই জিনিসগুলো আনছি। আপনার অত কোনো সময় নাই, অত বই নাই আপনাদের কাছে, এই জন্য সারাংশগুলো আমরা কালকে নোট করতেছি। এই কাজগুলো করবেন। সবার বাসায় কমপক্ষে 2000 টাকা ইসলামিক বই আছে, যদি হাত তুলতে বলে আজকে হাত বেশি উঠবে না। অথচ কিস্তি নিয়ে টিভি কেনে, কিস্তি নিয়ে ফ্রিজ কেনে, কিস্তি নিয়ে খাট কিনছে। খাট কি করবেন আপনি? আগে বই কেনেন, সন্তানের ভালোর জন্য আগে বই কেনেন, সন্তান বইয়ের সাথে পরিচিত হবে। বই মেলায় নিয়ে যান। এখন যদি বলে বই মেলা হয় বগুড়াতে, মানে জানেই না, আর যার কথা না পরে থাকলো। অর্থাৎ বাণিজ্য মেলা কোনো বাদ নাই, 1-2 বার না, বাণিজ্য মেলা কোনোটা যদি বলি যে কোনটা বাদ নাই, তাহলে কেমনি হবে? সন্তান কিছু টাকা হলে মার্কেটে যাবে। আর সন্তান যদি বই কেনেন, সন্তানের বই মেলা যান, সন্তান বইয়ের জন্য কিনবে, টাকা পেলে বই কিনবে, টাকা পেলে বই, এটা আপনার লাভ আছে। আপনার এই সম্পদ কার জন্যে? আপনি 10 বিঘা সম্পত্তি এক জায়গায় 1 বিঘা কম রাখেন, ওই টাকাতে বই কিনে রাখেন। আপনি মারা গেলে সন্তান বইগুলো ভাগ করে নেবে, কয়েক সন্তান ভাগ করে নেবে, মায়ের সম্পদ তারা পড়বে সেগুলো। বিল্ডিং 10 তলা করার দরকার না, আপনি 9 তলা করেন। টাকা ব্যাংকে 10 লাখ না 9 লাখ টাকা রাখেন, ওই 1 লাখ টাকা বই কেনেন। সময় থাকতে হাঁটেন, মানে বেল থাকতে হাঁটেন, আর সুযোগ থাকতে হাঁটেন। সময় থাকতে না বুঝলে সমস্যার দোষ কিন্তু আল্লাহ নেবে না। আমরা জানি না আসলে আমাদের প্রথম সমস্যা জানেন, আমি প্রথম বলেছি ইকরা। আমাদের বড় সমস্যা হচ্ছে এই ইকরা মানে পড়ো। আল্লাহ কিন্তু কোরআনে নামাজের কথা বলেননি, হজের কথা বলেননি, ইকরার কথা করে বললো। মানে পড়তে কেন? পড়বেন, জানবেন, তারপরে মানবেন। আমরা পড়ি না, জানি না, মানে আমরা
সামনে হবে, একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ না 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 ওই আচ্ছা, বাসায় ইসলামিক পরিবেশ আছে, বাসায় আমরা এখানে ইসলামিক পরিবেশ আছে, কিন্তু বাসায় আছে কিনা? ফজরের নামাজে আপনার স্বামী স্ত্রী ওঠেন কিনা? আপনি যদি সকাল 8টার মধ্যে ঘুমিয়ে থাকেন, সন্তান তো 10টার মধ্যে ঘুমাবি, তো উঠবেই না, পরিবেশটা নাই। এখন এই বিষয়টা একটু খেয়াল রাখা লাগবে। তো যাই হোক, আপনাদের সময় আমি নিয়ে ফেললাম। ভবিষ্যতে আপনারা আরো আসলে সময় নিয়ে কথা বলবো আসলে। হ্যাঁ আর আপনাদের যেগুলো পরামর্শ ছিল আজকে সময়ের জন্য নিতে পারলাম না, আপনারা লিখিত হবে বা সরাসরি আমার সাথে যোগাযোগ করে সেই পরামর্শগুলো দেবেন, আমরা সেই পরবর্তী সংশোধন করবো। যেহেতু আজকে মানে কারেন্ট নাই, সময় অভাব আমাদের, এই জন্য আমরা বেশি কথা বলবো না। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং আমার মাদ্রাসার জন্য দোয়া চাই, আমি যেন বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে গড়তে পারি। আমার বড় স্বপ্ন, বড় শখ। আমি এখানে টাকা কামানোর জন্য যদি করতাম, এই যে 50 লাখ টাকা খরচ করে দোতলা বিল্ডিং করেছে, আমি যদি মুরগির ফার্ম করতাম তারপরে বেশি টাকা আসতো, এবং টাকা এত লাগতো না। আমি গরুর ফার্ম করিনি, মুরগির ফার্ম করিনি, মানুষ তৈরি ফার্ম করেছি, মানুষ তৈরি করবো। আপনারা আমাদের দেবেন, আমরা উপযুক্ত। সবচেয়ে বড় কি, আপনার চারা গাছ, এই চারা গাছটা কোন মাটিতে, যেসে মাটিতে হয়, মরিচের চারা নিয়ে আসলেন, যেসে মাটিতে হবে ওটা উপযুক্ত মাটি লাগবে, তারপরে সেই গাছটা হবে, ফল ধরবে। এই জন্য আপনি সন্তান দেওয়ার আগে আপনার প্রতিবেশী যারা আছে, এদের সামনে ভর্তির সময় আসতেছে, তারা সন্তান কোথায় ভর্তি করাবে সেটা আগে দেখতে হয়। মেয়ে বিয়ে দেবেন, কম করে দেখলেও হয়, সমস্যা না, পরে সার্জারি করা যায়। কিন্তু সন্তান যদি দিয়ে মানে ভর্তি করে মানে ম্যাট্রিক পর্যন্ত যদি খারাপ হয়ে যায়, পরে আর ভালো হবে না, কিন্তু পরে আর ভালো হবে, পরে আর ভালো হবে না। এই যে সেজন্য সময় থাকতে যদি না বোঝেন খুব সমস্যা। এই জন্য এখানে যদি ভালো মনে করেন, আগামীতে এখন থেকে আপনার প্রচারণা শুরু করতে আশপাশ থেকে 10-12 জন বা 20 জন আত্মীয় যার কাছে আছে সবার কাছে দাওয়াত দেন, না আসুক, কিন্তু আপনি দিতে হবে। যদি আপনি না দেন, আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। আপনার সন্তান হয়তো আলেম হলো, তারপরে আপনি প্রতিবেশী বা আপনার তাকে দাওয়াত দিলেন না এই মাদ্রাসা, তো ও বলবে যে ও তার ছেলেকে আলেম বানাচ্ছে, কিন্তু আমাকে তো বলেনি আল্লাহ। হ্যাঁ, সেজন্য আপনাকে কিন্তু দান ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে দাওয়াত দিতে হবে, না আসুক, আর আসুক আলহামদুলিল্লাহ, আসলে আলহামদুলিল্লাহ এসে যাবে, এর সব জীবনেও মানে ভুলবে না। তো পরিশেষে আর কথা নয়, আপনাদের অনেক কষ্ট দিলাম, ভুল বাদে ক্ষমা করবেন। কথা আছে। আচ্ছা, রেজাল্ট অনেকে নিতে আসেননি, এটা খুবই মানে খারাপ কথা। এই ধরনের আসলে আশা করিনি, যত কাজ থাক এটা আসতে হতো আর কি। মানে সন্তানরা তখন সামনে দেখবে, সামনে কিন্তু ফলাফল দেখার তো তার মজা আছে, না পাক পুরস্কার, তারপর তার ভিতর জ্বলবে, আমি পালাম না, সে পর্বতে সে চান্স নেবে। তো ইনশাল্লাহ আর কথা না, আমাকে ক্ষমা করবেন, আপনাদেরকে কষ্ট দিলাম। তো মানে ভবিষ্যতে আরো কথা হবে ইনশাল্লাহ। সবার জন্য দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।